তাহলে দেখো আজকে আমাদের টপিক হলো ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। অনুলিপন বা রেপ্লিকেশন বলতে কী বোঝায় এখানে, যে অর্থাৎ ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করা, কপি তৈরি করা। ওকে, তো এই যে ডিএনএ কপি তৈরি করা, এটা আসলে ডিএনএ কীভাবে কপি তৈরি হয় এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে, ঠিক আছে। তার মধ্যে যেটা আছে যে অর্সন এবং ক্রিকের যে একটা মতবাদ আছে, ঠিক আছে, এটা হলো অর্ধরক্ষণশীল পদ্ধতি। এই অর্ধরক্ষণশীল পদ্ধতিটাই আমাদের এই আলোচনা করা আছে, এটা নিয়ে একটু বলবো। অর্থাৎ যে নতুন যে ডিএনএ তৈরি হবে সেটা মাত্র ডিএনএর অর্ধেক বৈশিষ্ট্য হুবহু কপি থাকবে, বা অর্ধেক ডিএনএ চলে আসবে আমাদের নতুন অপত্য ডিএনএতে। তো একটু দেখি তোমাদের বইয়ে কী বলা আছে, তারপর একটু আমি বিস্তারিত বলতেছি। কিছুই বলা নেই, তোমাদের বই শুধু এটা বলছে যে এটা হলো অর্ধরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ। এখানে দেখো দুইটা স্ট্যান্ড থাকে, এটা একটা ডিএনএ, তাই না? ডিএনএ দেখো এখানে দুইটা স্ট্যান্ড থাকে এখানে। ওকে, একটাকে আমরা বলি লিডিং স্ট্যান্ড, একটা বলি ল্যাগিং স্ট্যান্ড। তোমাদের বইগুলো নাই, একটা লেগিং, একটা হলো লিডিং, একটা হলো ল্যাগিং স্ট্যান্ড। তো তার আগে আমি তোমাকে দেখাচ্ছিলাম ডিএনএ যখন আমাদের ডিএনএ স্ট্যান্ডগুলো যেগুলো আছে, এটা আমরা বলি একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, ঠিক আছে। এটা হলো যে আমার ইনঅর্গানিক ফসফেটটা কয় নাম্বার কার্বনে যুক্ত আছে তার উপর ভিত্তি করে। একটা 5 থেকে 3, আর একটা কী হবে এখানে, তাহলে এটা 5 থেকে 3, তারপর এটা কী হবে 5 থেকে 3, এরকম ছিল। তো কথা হলো এখানে ডিএনএর যে রেপ্লিকেশনটা বা অনুলিপনটা, এটা সবসময় হবে ডিএনএ 5 থেকে 3 দিকে। চেইনটা হবে, চেইন বরাবর হবে 5 থেকে 3 দিকে হবে। এবং এই যে 5 থেকে 3 দিকে যে চেইনটা আছে, এটাকে বলি আমরা লেগিং স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড, আর এটাকে বলি আমরা ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে। তো এখানে রেপ্লিকেশনটা শুরু হবে, তাহলে এটা হচ্ছে ইয়াটা কিরকম, সংজ্ঞাটা এইরকমই। হ্যাঁ, মানে ল্যাগিং স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড সংজ্ঞা দিচ্ছি না এটা, মানে এটা স্ট্যান্ডের নাম, এটা যে একটাকে লিডিং স্ট্যান্ড বলবো আর একটা ল্যাগিং স্ট্যান্ড বলবো। লিডিং স্ট্যান্ডে মেইনলি যে আমাদের যে অনুলিপনটা, ঠিক আছে, এটা শুরু হয় আর কি সিকোয়েন্সিয়াল, মানে সিকোয়েন্স অনুসারে শুরু হয় আর কি 5 থেকে 3 দিকে। এটা বলতেছি তোমাকে, তোমাদের বয়স ভালো না। রিডিং আছে না, রিডিং এর মনে করো এল দিয়ে দিবা শুধু, এল দিয়ে, লিডিং। আর একটা ল্যাগিং, আর একবার একটু বলেন, ল্যাগিং আর লিডিং কোনটা? 3 থেকে লিডিং বলতে আমি এটা একটু পরে পড়াচ্ছি, তখন বুঝতে পারবা। যেটা 5 থেকে 3 গেছে এটা হলো তোমার লিডিং, আর যেটা 3 থেকে এটা 3 থেকে গেছে 5-এর দিকে, এটা হলো তোমার ল্যাগিং। আচ্ছা, ওকে। তো এখানে তোমাদের বইয়ে আগে যতটুকু আছে ওইটুকু আমি বলি। এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। এখানে দেখো আমরা জানি ডিএনএ এরকম থাকে, এটাকে যদি আমরা সোজা করি তাহলে আমরা দেখছিলাম এইভাবে থাকে আর কি। দুই পাশে দুইটা স্ট্যান্ড আছে, এখানে এরকম আছে, এরকম দুটো স্ট্যান্ড। এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে, যুক্ত থাকে, কানেক্টেড থাকে, 3 বন্ধন অথবা দ্বিবন্ধন দিয়ে কানেক্টেড থাকে এভাবে। এটা কি কোনো সিকোয়েন্স আছে যে প্রথমে 3টা বন্ধন, তারপরে 2টা বন্ধন? সিকোয়েন্স বলতে কি থাকবে, এই যে এখন এখানে যে আমাদের নাইট্রোজেন বেস কি আছে সেটার উপর ডিপেন্ড করবে। একটার পর একটা এরকম না, পাশাপাশি থাকলে ওটা হতে পারে, এটা ডিপেন্ড করবে। পাশাপাশি যদি নিউক্লিওটাইডগুলো আছে, নিউক্লিওটাইডগুলো আছে, আসলে এখানে জেনেটিক কোড কোনটা, জেনেটিক কোডের উপর ডিপেন্ড করবে। এখানে আমরা জানি জেনেটিক কোড ডিপেন্ড করে কার উপরে, নাইট্রোজেন বেসের উপরে। দেখাছিলাম না 3টা করে নাইট্রোজেন বেস দ্বারা একটা করে কি জেনেটিক কোড নির্দেশ করে। ওকে, তো এটা ডিপেন্ড করবে ওই নাইট্রোজেন বেস দ্বারা, বেসটা কী কী দ্বারা তৈরি, ঠিক আছে। যদি এরকম হয় যে AUG, ঠিক আছে, আমরা জানি কি বলতো, অ্যাডেনিন আর গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ওকে, অ্যাডেনিন এবং গুয়ানিন এবং সাইটোসিন এবং থাইমিন আমরা দুটো জানি। এর মধ্যে হয় কি হয় বলতো, এই দুটোর মধ্যে কি হয় ডাবল বন্ড, আর সাইটোসিন এবং গুয়ানিন, অ্যাডেনিন এবং গুয়ানিন, হ্যাঁ, এই দুটোর মধ্যে কি হয় বলতো, ট্রিপল বন্ড হয়। ওকে, তো মনে করো যদি আমি এমন একটা নিলাম কোড ACG, তার মানে এটা তাহলে পাশাপাশি থাকবে না, তাহলে এর পরিপূরকটা এই পাশে থাকবে ATGC, তাহলে কিন্তু এখানে ডাবল বন্ড, বাট এখানে কি থাকবে ট্রিপল বন্ড, পরপর 2টা ট্রিপল বন্ড হয়ে গেল। তো এরকম হতেই পারে, এটা ডিপেন্ড করবে কি কোড আছে।
তাহলে কি হবে প্রথমে যে আমাদের অনুলিপনের যে সিস্টেমটা প্রথমে কি করবে, এই যে আমাদের হাইড্রোজেন বন্ধনগুলো আছে এগুলো ভেঙে যায়, হাইড্রোজেন বন্ধনগুলো এগুলো ভেঙে যাবে। ওকে, ভেঙে গেলেই না তার পরিপূরকটা নতুন তৈরি হতে পারবে না। তাহলে এই যে দুইটা স্ট্যান্ড আছে, ঠিক আছে, একটা কি বললাম বলো তো, একটা লিডিং স্ট্যান্ড, একটা ল্যাগিং স্ট্যান্ড, আর এটা হলো ল্যাগিং স্ট্যান্ড। তাহলে এই দুইটা স্ট্যান্ড কি করবে, তাদের অনুরূপ কপি তৈরি করবে, ঠিক আছে। সেই হিসাবে দুইটা যুক্ত হয়ে আবার দুই স্ট্যান্ড বিশিষ্ট আমাদের দুইটা ডিএনএ তৈরি হবে। ওকে, তাহলে এটা এভাবে ভেঙে যাবে, এটাই বলছে। তখন দেখো দুইটা আলাদা হয়ে যায়, তখন কোষের ভেতরে ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে এ এর সাথে টি এবং টি এর সাথে এ, সি এর সাথে জি এবং জি এর সাথে সি যুক্ত হয়ে দুইটি আলাদা পরিপূরক বা কমপ্লিমেন্টারি নতুন সূত্র তৈরি করবে আর কি। আচ্ছা, এখানে একটা কথা, আপনার যখন ডিম্বাণুর মধ্যে শুক্রাণু প্রবেশ করে তখন হচ্ছে এই ডিএনএ ইয়াটা কিভাবে ঘটে? কোনটা? শোনো, ওটা বড় বলতেছি। ডিম্বাণুর মধ্যে যখন শুক্রাণু যুক্ত হবে, ঠিক আছে, তখন তো মনে করো এখানে যে আমাদের অনুলিপন দরকার হয় না তো, তার কারণ আমাদের এই যে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়ার আগেই তাদেরকে কি করতে হয়, অনুলিপন বা প্রতিলিপন করতে হয়। একটা ওইখানে ওটারও একটা ইয়ে আছে না, এখানে শুধু পাশাপাশি যুক্ত হয়ে পাশাপাশি কি অবস্থান করে। আমরা বলি না যে এক জোড়া ক্রোমোজোম আসে, মানে একটি মানে যখন আমাদের প্রজনন হয়, মানে আমাদের যখন হয় মিলন হয়, জায়গা তৈরি হয়, আমরা জানি যে এই যে 2n দুই সেট ক্রোমোজোমের এক সেট আসে হলো মা থেকে, এক সেট আসে বাবা থেকে। মানে কি, তার মানে দুই সেটের মানে দুইটা সেট ছিল, আসে পাশাপাশি শুধু এসে বসছে, পাশাপাশি আছে, এটা একটা এটা একটা। এখানে এদের মধ্যে কোনো রিঅ্যাকশন নাই, বুঝতে পারছো? আলাদা আলাদা। ঠিক। সেখানে কি হবে তাহলে, এই যে এখানে দেখো একটা স্ট্যান্ড ছিল, মানে একটা ডিএনএ ছিল, এটা ভেঙে গেল, ভেঙে দুইটা স্ট্যান্ড ছিল, দুইটা স্ট্যান্ডের পরিপূরকভাবে আরেকটা নতুন তৈরি হয়, ঠিক আছে। এটা হলো তৈরি হওয়ার মাধ্যমে দুইটা আলাদা আমাদের ডিএনএ তৈরি হলো, এটা হলো আমাদের ডিএনএ। এখানে আরেকটা কথা, আপনার হচ্ছে একটা কোষে একটাই হচ্ছে এরকম ডিএনএ ইয়া থাকে না, মানে দ্বিসূত্রী একটাই তো থাকে কি ডিএনএ চেইনটা। হ্যাঁ শোনো, ডিএনএ থাকে, বাট আমরা ডিএনএ কখন বলতেছি এটাকে, এটা তো অনেক ব্যাপার, একটা মলিকুলার স্ট্রাকচার, একটা নিউক্লিক অ্যাসিড যখন থাকে, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডের ভিতরে আমাদের একটা অনেক বড় একটা সূত্র থাকে ডিএনএ, এটাকে নিউক্লিক আমাদের ক্রোমাটিন তন্ত্র, ঠিক আছে, ওটা আবার পুরোপুরি আমাদের ভেঙে দেয় কিন্তু, ঠিক আছে, ভেঙে দিতে পারে, পুরোপুরি লম্বায় থাকবে এরকম না, নাহলে শেষ প্রান্ত কই পেলা ওই পাশে, এরকম ভেঙে যেতে পারে, সেইখানে তোমার এটা তৈরি হবে। এখন হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু দুইটা যে পাশাপাশি থাকলো, দুইটা তো আলাদা আলাদা ডিএনএ না, একটা হচ্ছে পিতার শুক্রাণু এবং ডিএনএ। আচ্ছা শোনো, তোমার এই যে তুমি কি বলতে চাইলে, ওই যে ডিএনএ কথা বললাম, এখানে ধরেন আমাদের যে কোষগুলা দেহকোষ যেগুলা, এগুলো তো একটাই হচ্ছে এরকম দ্বিসূত্রী ইয়া থাকে না, কিন্তু এখানে শুক্রাণু আসলে এই ক্রোমোজোম দ্বারা, এই ডিএনএ দ্বারা কি তৈরি বলো তো, ক্রোমোজোম তৈরি। হ্যাঁ, মেইনলি এখানে তো ডিএনএ এর কোনো কাজই হয় না, যখন জাইগোট তৈরি হবে বা নিশ্চয়ই হবে, তখন ডিএনএ এর কোনো কাজই হয় না, ডিএনএ মধ্যে বসে থাকে, এর কোনো কাটা সেটা কিছুই হয় না। ডিএনএ কোথা কিসের মধ্যে আছে বলো তো, ক্রোমোজোমের মধ্যে। তো একটা ক্রোমোজোম দেখো, এর যদি আমরা এভাবে ধরি, একটা ক্রোমোজোম এখানে ক্রোমোজোম আছে না, হ্যাঁ, এটা কিন্তু ক্রোমোজোম এরকম ভাবে কোথায় থাকবে বলো তো, শুক্রাণুর মধ্যে আছে বা ডিম্বাণুর মধ্যে আছে। শুক্রাণুর মধ্যে বা ডিম্বাণুর মধ্যে অর্ধেক হয়ে আসছে, মনে করো যে মাতৃকোষে ছিল কয়টা, মনে করো 4টা ছিল ক্রোমোজোম, হ্যাঁ, দুইটা হবে, এটা হলো পিতার ক্ষেত্রে আছে, মানে ফাদারের ক্ষেত্রে আছে, মাদার ক্ষেত্রেও 4টা আছে, বাট এখানে কয়টা হয়েছে বলো তো, 2টা আসছে শুক্রাণুতে, 2টা আসছে ডিম্বাণুতে। এখন কি হবে, এই 2টা জাস্ট এসে কি হবে, পাশাপাশি অবস্থান করবে, 2 জোড়া ক্রোমোজোম, বুঝছো, ক্রোমোজোম তো একটা না, এটা তো এতগুলো জোড়াই থাকে, ঠিক আছে, এরকম বিষয়টা। এখানে ডিএনএটা কিন্তু কোথায় বলতো, এই ক্রোমোজোমের ভেতরে অবস্থান করতেছে, তার কোনো কাজ নাই, ডিএনএটাকে বহন করতেছে ক্রোমোজোম, ঠিক আছে, এটাই আমরা বলছিলাম না। আমাদের ক্রোমোজোম হলে কি বলতো, বংশভিত্তিক ভৌত ভিত্তি বলছিলাম, ডিএনএ হলো কেমিক্যাল ভিত্তি, রাসায়নিক ভিত্তি। তো ডিএনএ এর 2টি সূত্রের ভেতরে একটি পুরাতন সূত্র, দেখো এই যে এটা কি পুরাতন সূত্রক, আর নতুন একটা তৈরি হচ্ছে, এটা কি বলতো, নতুন সূত্রক। তাহলে ডিএনএ নতুন যেটা তৈরি হবে, এখানে 2টা ডিএনএ তৈরি হলো, তাই না, একটা 2টা, এর মধ্যে দেখো একটি হলো পুরাতন সূত্র আর একটা হলো নতুন সূত্র, আর তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে, মানে একটা পুরাতন সূত্রের সাথে একটা নতুন সূত্র যুক্ত হয়ে ডিএনএ সৃষ্টি করে। এভাবে সৃষ্ট ডিএনএ এর প্রতিটিতে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন সূত্র থাকায় একে অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলে। ওকে,
1956 সালে অরসন এবং ক্রিক এই ধরনের ডিএনএর অনুলিপন পরীক্ষার প্রস্তাব করেন। এখানে তোমার প্রশ্ন কী আসবে, ডিএনএ অনুলিপনটা কী করো ব্যাখ্যা করো। খ নাম্বারে আসবে ডিএনএ এর অনুলিপন অর্ধরক্ষণশীল পদার্থ হয়ে থাকে, ব্যাখ্যা করো। আচ্ছা, বা ডিএনএ এর অনুলিপনকে অর্ধরক্ষণশীল কেন বলা হয়, ব্যাখ্যা করো। এখানে অর্ধরক্ষণশীল না হলে কি হতো? শোনো, অর্ধরক্ষণশীল না হলে মানে এইখানে হচ্ছে আপনার একটা হচ্ছে পুরাতন আর একটা নতুন থাকে না, এটা যদি মানে নতুন সৃষ্টি না হতো তখন কি হতো? ধরেন এইটা মানে এখান থেকে তো নতুন একটা সূত্র তৈরি হইতেছে, এই সূত্রটা না হলে তখন তাহলে তো ডিএনএ হতো না, তাহলে এই অ্যাক্সেন লিস্টে কি হতো বলো তো, আর না ও হতো। হ্যাঁ হ্যাঁ, একটা তাহলে তৈরি side করতে তো হবে তো ডিএনএ মানে ডাবল হেলিক্স হবে, ঠিক আছে। তো এটা প্রশ্ন যেটা আসবে যে ডিএনএ এর অনুলিপন অর্ধরক্ষণশীল, অনুলিপনকে অর্ধরক্ষণশীল বলা হয় পদ্ধতি কেন, বলা হয় কেন, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে বলবো যে ডিএনএ যখন অনুলিপন হয় তার প্রতিটি ডাবল স্ট্যান্ড ভেঙে গিয়ে, ঠিক আছে, যার পুরাতন স্ট্যান্ডের সাথে নতুন করে একটি নতুন স্ট্যান্ড তৈরি হয়, যার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ডিএনএ তৈরি হয়। এখানে যেহেতু আমাদের নতুন তৈরি ডিএনএ মাতৃ বা পুরাতন ডিএনএ একটি স্ট্যান্ড বিদ্যমান থাকে, এই জন্য এটাকে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলা হয় থাকে। তো এটা তো কিছুই না, তোমাদের বইয়ে সংক্ষিপ্তভাবে বলা আছে, বিস্তারিত বলবো বলেন, অনেক টাইম লাগে যায়। দেখো ঠিক আছে, এখানে নোট এটা ইন্টার পড়াইছিলাম, ওটাই এখানে কপি রাখি দিছি। দেখো যে ডিএনএ, এই যে আমরা বললাম যে ডিএনএ মনে করো ডাবল হেলিক্স ছিল, দুইটা স্ট্যান্ড ছিল, এরকম দুইটা স্ট্যান্ড ছিল, এখানে মনে করো এটা সোজা করে দিছি আমি, কয়েলটা মানে কয়েলিংটা পেঁচানোটা ভেঙে দিছি, তাহলে এরকম দুইটা স্ট্যান্ড ছিল, এরকম মনে করে ধরে নিলাম আমরা। এই যে বললাম যে এই যে স্ট্যান্ডটা মাঝে কি হবে, এই বন্ধনগুলো ভেঙে যায়, মাঝে বন্ধনগুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে এর অনুরূপ কী হলো বলতো, আবার একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, তারপরে দুইটা ডিএনএ তৈরি হলো। এটা বললাম সহজ কথা হয়ে গেল, বাট এটা কি এত সহজে হলো? ভেতরে অনেক কেমিক্যাল রিয়াকশন আছে না, তো কেমিক্যাল রিয়াকশনটাই হলে এর ভেতরে পড়া। সেটা কী কী কেমিক্যাল রিয়াকশন আছে? কথা হলো মনে করো প্রথমে কী ছিল, এখানে ডাবল স্ট্যান্ড ছিল ডিএনএটা, মানে প্রথমে পেঁচানো ছিল, তাই না? প্রথমে ডিএনএ থাকে হলো পেঁচানো, তো এইভাবে আমরা জানি ডিএনএ পেঁচানো থাকে, মনে করো এইভাবে দিলাম, এভাবে পেঁচানো থাকে, তাই না? পেঁচানো থাকে, পেঁচানো থাকে। তো প্রথমে কী করতে হবে, এই প্যাঁচটাকে সোজা করতে হবে, ঠিক না, তাই না? প্যাঁচটা সোজা হয় এরকম হলো, এরকম হলো। এরপরে কি করতে হবে, এর মাঝে যে হাইড্রোজেন বন্ধন এগুলোকে ভাঙতে হবে। আসলে এটা কি সোজা হয়ে ভাঙে নাকি বাঁকা অবস্থায় ভাঙে? না, সোজা হয় আর কি, তো ভাঙলো আর কি, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে এরকম বাঁকা দেখাচ্ছে, কিন্তু দেখো এইটুকু দেখো কি সোজা হয়েছে কিনা, সোজা হয়েছে কিনা। আচ্ছা, তো সোজা হয়ে কিন্তু ভাঙা শুরু করবে, সোজা হলো হওয়ার পরে আমাদের এগুলো ভাঙা শুরু করবে। তো এই যে এমনি এমনি ভাঙে না, এই ভাঙার ক্ষেত্রে বা যতগুলো কাজ হয় এক্ষেত্রে কিছু অ্যানজাইম আছে, অ্যানজাইমগুলোর নামগুলো একটু মনে রাখতে হয়, তোমার ক্লাসের দরকার নেই কিছু, তারপরে বলতেছি এখানে যে কয়টা এনজাইম আছে যদি বলি। এক নম্বরে হলো হেলিকেস এনজাইম আছে, হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইমের কাজটা কি? হেলিকেস এনজাইম কী করে, এখানে দেখো এই যে ডিএনএর যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে না, এগুলোকে ভেঙে দেয়, ডিএনএর হাইড্রোজেন বন্ধনগুলোকে এখানে ভেঙে দিল, ওকে, ভেঙে দিল। তাহলে দেখো কাজ হলো ডিএনএর দুটি স্ট্যান্ডকে খুলে দেয় যাতে রেপ্লিকেশন শুরু হতে পারে। না খুললে, হ্যাঁ, না খুললে কি শুরু হবে? হবে না। তারপরে একটা আছে কি বলতো, মানে এটা জিপের মতো চেন খুলে দিচ্ছে আর কি, টান দিয়ে এরকম। তারপর 2 নাম্বার কি বলতো, এটা আছে হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বা SSBPS আমরা বলতে থাকি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। মানে কি বলতো, এই যে আমরা এই ডিএনএ ছিল ডাবল স্ট্যান্ড, ডিএনএ কয় স্ট্যান্ড ছিল বলতো? ডাবল স্ট্যান্ড ছিল, এটাকে আমরা ভাঙলাম। এখন কথা হলো এটা তো আবার যদি আমরা এদেরকে মনে করো ডাবল স্ট্যান্ড করলাম, করার পরে ধরে রাখতে হবে তো নাকি, নাহলে আবার এক জায়গায় পেঁচা যেতে পারে কি না? আমরা দুইটা ছিল সারাইছি, আবার এক জায়গায় পেঁচা যেতে পারে, যাতে পেঁচায় না যেতে পারে এই জন্য এখানে আমরা একটা এনজাইম এটা ধরে রাখে, বেঁধে রাখে, যাকে বলি আমরা কি বলতো, এখানে এটা না, মানে এই পাশে একটা এনজাইম লেগে থাকে যাকে বলি আমরা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনস, ঠিক আছে, SSBS, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেটা কী করবে আমাদের সিঙ্গেল স্ট্যান্ড ধরে রাখতে সহায়তা করবে। তারপরে আরও একটা এনজাইম আছে 3 নম্বরে, যেটা তাকে বলা হয় হলো কি টোপো আইসোমারেস বা ডিএনএ জাইডেসে বলা হয় তাকে। টোপো আইসোমারেস মানে কি? টোপো আইসোমারেস এইটা কী করবে যাতে কয়েলিং না হয়, সুপার কয়েলিং মানে কি? কথা হলো যে তুমি দেখছো কি না, এই যে লাইলনের সুতো দড়িগুলো আছে না,
ওগুলা দেখবা তুমি যদি একটা পাকটা ছাড়াও, হ্যাঁ, হ্যাঁ। যে পাকটা ছাড়াইলা ওটা সিঙ্গেল স্ট্যান্ড হলো না, সিঙ্গেল পাকটা যদি ছেড়ে দাও কি হবে, পেঁচাই যাবে না, আবার পাশে যাবে। পেঁচাই যাবে। অর্থাৎ একটা নাইলন দড়ি তুমি এরকম ছিল পেঁচানো, দুইটা অনেকগুলো থাকে না, পার্ট থাকে না, একটা পার্ট তুমি এভাবে নিয়ে রাখছো, যদি আপনি রেখে দাও এটা কি করবে, নিজেদের মধ্যে পেঁচাই পেঁচে এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে নিজের মধ্যে যাতে সুপার কোয়ালিং বা পেঁচায় না যায়, এই জন্য এখানে একটা ধরনের এনজাইম কাজ করে, তার নাম হলো টোপো আইসোমারেজ। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড যাতে পেঁচায় না যায় সেটা যে কাজটা করে প্রিভেন্ট করবে সেটা হলো টোপো আইসোমারেজ। ওকে, যে ডিএনএ খুলতে গেলে যে চাপ সৃষ্টি হয়, ঠিক আছে, এই চাপটা কমায়, না হলে এটা কি গিট বেঁধে যেত আর কি। ওকে, তারপরে কি বলতো, এক ধরনের এনজাইম আছে যেটা হলো প্রাইমেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এনজাইম, সবগুলোই গুরুত্ব আছে। তারপরে একটা প্রাইমেস বলতে কি, প্রাইমেস এনজাইমটা হলো ডিএনএ প্রাইমার তৈরি করবে। আসলে এটা আমি যখন এটা পড়াই ইন্টারে, তখন একটা এই ডিএনএ রেপ্লিকেশনটা একটা ক্লাস, বুঝছো, তো অনেক টাইম লাগে, মানে 1 ঘন্টা বেশি লাগে। তো এটা তো ফিগার আর্ট করতে অনেক কিছু করতে হয়, ফিগার আর্ট করার সময় নেই। তারপরেও আচ্ছা দেখা দেবো। আচ্ছা মনে করো তাহলে আমি এখান থেকে শুরু করতেছি, মনে করো তাহলে এখানে আমাদের একটা কি আছে বলো তো, এখানে একটা আছে টোপো আইসোমারেজ, এটা কি করবে, আমাদের সুপার কোয়ালিং প্রিভেন্ট করতেছে যাতে পেঁচায় না যায়। ওকে, তাহলে এখন দেখো এই যে নতুন স্ট্যান্ড যেটা আছে আমাদের আছে, মানে আমাদের যে ভেঙে গেল স্ট্যান্ডগুলো, স্ট্যান্ড তৈরি হলো যে, এর মধ্যে দেখো একটা হলো কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা কি বলতো 5 থেকে 3। তো আমাদের আসলে ডিএনএ রেপ্লিকেশন কোন দিক থেকে শুরু হবে, খোলা থেকে না বদ্ধ থেকে, খোলা থেকে এখানে যুক্ত হবে। তাহলে খোলার মধ্যে 5 প্রাইম কোথায় আছে, এটা ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ শুরু হয় কোথা থেকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে সিনথেসিস, রেপ্লিকেশন বলতে কথা না, যে কোনো জায়গায় যদি সিনথেসিস হয় এটা সবসময় কি হবে বলতো, 5 প্রাইম থেকে 3 প্রাইম, অর্থাৎ নিউক্লিওটাইড। এটা একটা কি বলতো, নিউক্লিওটাইড না, বড়টা পুরোটা একটা নিউক্লিওটাইড। আমরা জানি দুইটা নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত কি তৈরি করে, ডিএনএ তৈরি করে। তো এখানে যে নিউক্লিওটাইডের যে কোনো একটা নিউক্লিওটাইড তৈরি হবে, এটা সূচনা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এখানে 5 প্রাইম কোন পাশে আছে বলতো, এই পাশে। তো এই পাশ থেকে আমাদের শুরু হবে। তো কিভাবে তৈরি হবে, শুরু হবে মনে করে এই যে আমাদের এগুলো কি বলতো, নাইট্রোজেন বেস আছে, মানে এখানে এক একটা করে নিউক্লিওসাইড আছে, ভুলে গেছো যে, না বলি নাই, হ্যাঁ, মানে নিউক্লিওসাইড দরকার নেই, এগুলো এক একটা করে কি আছে, নাইট্রোজেন বেস আছে। তো নাইট্রোজেন বেস মনে করে এখানে অ্যাডিনিন আছে, এটা গুয়ানিন আছে, এটা সাইটোসিন, থায়ামিন, এভাবে আছে। ওকে, ইউরাসিল আছে না, তো এগুলো আছে। তো এখানে নতুন যে স্ট্যান্ড তৈরি হবে এটা কিন্তু কমপ্লিমেন্টারি হতে হবে, এর জায়গায় টি হতে হবে, জির জায়গায় সি হতে পারে, সি এর জায়গায় জি হতে পারে, টির জায়গায় এ হতে হবে, তাই না? তাহলে এই পাশে যুক্ত করতে হবে কিন্তু, তাই না? এবং সেই হিসাবে যুক্ত করতে হবে যে এখানে কি আছে তার কমপ্লিমেন্টারি বা পরিপূরক আমাদের নাইট্রোজেন বেস যুক্ত আমাদের নিয়ে আসতে হবে। ওকে, নাইট্রোজেন বেসগুলো নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে হবে? তো প্রথমে কথা হলো তাহলে আমাদের কিছু নতুন আনতে হবে নাইট্রোজেন বেস। এই নতুন নাইট্রোজেন বেস এসে যুক্ত হতে এমনি হয় না। কথা হলো এখানে কিছু একটা আগে থেকে যুক্ত করতে হয় প্রথমে, যেটা কি করবে ডিএনএ প্রাইমেস। যে আমাদের কি হচ্ছে এখানে প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইম কি করবে এখানে, প্রাইমেস এনজাইম যেটা আছে এটা এখানে আগে একটা আরএনএ প্রাইমার যুক্ত করবে। প্রাইমার নাম কি? আরএনএ প্রাইমার। প্রাইমার মানে কি? শুরু করতেছে, বুঝছো? প্রাইমার এখানে একটা আরএনএ প্রাইমার যুক্ত করবে। এটা কেমন? এরকম একটা, তাহলে এর যুক্ত করলো, কমপ্লিমেন্টারি দিয়ে দিলাম। মনে করো তাহলে এটা সি, এটা কি আছে বলো তো জি, এটা তাহলে কি হবে এটা সি, এটা টি যুক্ত করছে। আচ্ছা, এটা কে করলো? আরএনএ প্রাইমার 4 নম্বরটা। হ্যাঁ, এইটাতে যুক্ত হলো। এই যে এটাকে 3টা দিছি, 4টা তো হবে না, করতে 3টা অংশে আসে। জেনেটিক কোড কত থাকে? 3টা। তো ওটা ব্যাপার না, এখানে ওটা আমি বলতেছি না। এখানে একটা নির্দিষ্ট একটা অংশ থাকে যাকে বলি আমরা প্রাইমার। কি প্রাইমার বলো তো? আরএনএ প্রাইমার। এইটা প্রথমে যুক্ত হয়ে আমাদের সূচনা করে। কথা হলো যদি বলা হয় যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন সূচনা করে কে? আরএনএ প্রাইমার। অর্থাৎ আরএনএ প্রাইমার কেন বলতেছি? এটা একটা সিঙ্গেল স্ট্যান্ড। দেখো আমরা সিঙ্গেল স্ট্যান্ডকে কি বলি আমরা? আরএনএ না এরকম। তাই এখানে দেখো একটা সিঙ্গেল স্ট্যান্ড যুক্ত হয়েছে না, তাহলে এটা কি আরএনএ প্রাইমার শুরু করতেছে, ওই জন্য আমরা এখন প্রাইমার বলতেছি। তাহলে এখানে যুক্ত হলো, হওয়ার পরে কি করবে? পলিমারেজ। এই যে বললাম একটা এনজাইম আছে ডিএনএ পলিমারেজ। পলিমার মানে কি? বৃদ্ধি করা, মানে অনেক সিকল। পলিমার বলতে কি? অনেকগুলো একত্র যুক্ত হবে, তাকে আমরা কি বলি? পলিমার। তো পলিমারেজ মানে যে পলিমার করবে, বুঝছো? তাহলে এখন এখানে একটা এনজাইম আসবে।
এখানে একটা এনজাইম আসলে এটা একটা এনজাইম মনে করো। আসার পরে কি করবে, একের পর এক কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস এখানে কি করবে, যুক্ত করবে, এগুলো যুক্ত করবে, যুক্ত করার তাহলে এটা কি করবে, এটা বর্ধিত হতেই থাকবে, এখানে কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস যুক্ত হতে থাকবে। তাহলে আমাদের কি হলো, ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে না, শেষ। তাহলে এইভাবে কি হচ্ছে, পর্যায়ক্রমে আমাদের নাইট্রোজেন বেস এসে যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এই পাশে কি ঝামেলা আছে, না, হয়ে যাচ্ছে। ঝামেলাটা আমাদের এই পাশে এসে, আচ্ছা আরএনএ প্রাইমারেজ কি এটা কোনো এনজাইম নাকি? হ্যাঁ, প্রাইমেস এনজাইম, যে কোনো নামের সাথে শেষে যদি এস যুক্ত থাকে তাকে বলবো আমরা, সেটা বলবো আমরা এনজাইম। ওকে, তাহলে আমাদের এভাবে, তাহলে এই পাশে কিন্তু কি হলো, একটা ডিএনএ তৈরি হলো। এই যে স্ট্যান্ডটা ছিল এটাকে বলি আমরা লিডিং স্ট্যান্ড, বাট ঝামেলা বলতে হলে ল্যাগিং স্ট্যান্ড, তাই না? তারপর ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় কোন দিক থেকে, 5 থেকে 3। তাহলে এখান থেকে বাইরে থেকে কি হতে পারবে না, তখন হয় হলো এই পাশ থেকে শুরু হবে। তাহলে এখানে কি হবে, আগের মতো আমাদের একটা কি তৈরি হবে, কি যুক্ত হয় বলো তো, এখানে একটা আমাদের এই দিকটার পরে কি হয়, এই দিকে তো আপনার হচ্ছে এখনো ভাঙে নেই। হ্যাঁ, এই দিকে ধীরে ধীরে যেতে থাকবে, বুঝো না? ওই ধরে রাখে যে ইয়াটা হচ্ছে আপনার, শোনো, ওটা তো মানে আমরা পেঁচা যায় দিচ্ছে না, ওটা কথা হলো, একটা পেঁচা যায় দিচ্ছে না। ও আচ্ছা, এইদিকে তো কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ, ধীরে ধীরে ওদিক যাইতে থাকে, ঠিক আছে, গিয়ে এক পর্যায়ে শেষ হয়ে যায়, ভেঙে যায়, চলে যায়। ওকে, তাহলে এখানে দেখো, এখানেও ঠিক একই সিস্টেমটা হবে। তাহলে এখানে আমাদের এই দিক থেকে হবে, কিন্তু মাঝে মাঝে হবে। সেটা কেমন হবে, যে এখানে একটা কি যুক্ত হবে বলো তো, প্রাইমার, আর প্রাইমার তৈরি হবে, প্রাইমার তৈরি হলো। দেন এখানে কি আসবে, প্রাইমেস আসবে, প্রাইমেস আসে এটা কি করবে, বর্ধিত করবে, এটা এসে কি করবে, বর্ধিত করবে। বাট এখানে একটা গ্যাপ থেকে যায়, কি থেকে যাবে, গ্যাপ। হ্যাঁ, এটা গ্যাপ থেকে যাবে। ওকে, মানে এই দুইটা স্ট্র্যান্ডের মাঝে গ্যাপ থাকবে। গ্যাপ থাকবে। গ্যাপ কেন হয় বলতেছি, হলো তৈরি হলো, আবার নতুন একটা, মানে এখানে একটাতে হয় না, বারবার কি হতে পারে, এটা উল্টা দিকে আসতেছে না, উল্টা দিকে আসতেছে, কিন্তু আবার বারবার এখানে একটা তৈরি হবে এরকম, এখানে একটা মনে করো আরএনএ প্রাইমার যুক্ত হবে। আচ্ছা, এই ক্ষেত্রে বারবার নিচের দিকে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, আর এই ক্ষেত্রে এটা নিচ থেকে যায়, আর এটা তো মনে করো উল্টা এদিক থেকে আসতে হয়, এই জন্য মাঝে মাঝে গ্যাপ তৈরি হয় আর কি। দেন এখানে আবার কি হবে, প্রাইমেস আসে, এখানে আবার কি করবে, বর্ধিত করবে, মনে কি এরকম একটা সিস্টেম। ওকে, মনে করো আছে, যাই হোক, তাহলে এটা আমার দিলাম, এটা হলো কি আমাদের আরএনএ প্রাইমার, এটা হলো আমাদের তাহলে ডিএনএ পলিমারেজ দিয়ে হলো আর কি। তো এইভাবে দেখো অনেকগুলো যুক্ত হলো, বারবার যুক্ত হলো। দেন কি করবে, এইখানে যে এই যে প্রথম যেটা ছিল, এটা কি বলতো, ডিএনএ আরএনএ প্রাইমার না, আরএনএ প্রাইমার রাখা যাবে না, তুলে দিতে হবে। তো এটা কি করবে, আবার এখন তুলে দিবে, ওই যে ডিএনএ আর এটা কি আরএনএ প্রাইমারকে তুলে দিবে, কে, পলিমারেজ এনজাইমটা, এটা তুলে দিয়ে আবার এটা কি করবে, কমপ্লিমেন্টারি যুক্ত করবে। আমরা জানি যে মেন কথা যে আমাদের অনুলিপন শুরু হতে গেলে কি আগে কিছু থাকতে হয়, এখানে অলরেডি তো কিছু একটা আছে, তাই না? এই জন্য এটাকে তুলে দিয়ে আবার কি করবে, কমপ্লিমেন্টারিটা ঢুকে দেবে, আবার এখানে প্রাইমারটাকে তুলে দিয়ে আবার কি করবে, নতুনটা বেস ঢুকে দিবে, বুঝতে পারছো? ঠিক আছে, দেন তারপরে মাঝে মাঝে গ্যাপ তৈরি হবে, যেখানে মাঝে মাঝে গ্যাপ তৈরি হবে, তখন কি করবে, এখানে প্রুফ রিডিং করবে, অর্থাৎ কোনো সমস্যা আছে কিনা, ভেজাল আছে কিনা, ঠিক আছে? তখন কি করবে, এই যে লাইগেজ এনজাইম আছে, লাইগেজ এনজাইম কি করে, জোড়া দেয়, রেস্ট্রিকশন এনজাইম কি করে, কাটতে সহায়তা করে, লাইগেজ এনজাইম লাগাই দেয় বা জোড়া লাগায় আর কি, ঠিক আছে? তো এখানে আবার আরেকটা এনজাইম, সেটা হলো লাইগেজ এনজাইম, ঠিক আছে? ডিএনএ লাইগেজ, এটা লাইগেজ এনজাইম কি করবে, এই যে বিভিন্ন জায়গায় যেটা গ্যাপ যেটা আছে এটাকে আবার পূরণ করে দেবে। তো এইটাই, এগুলাই কাজ। তাহলে কি বললাম, তো পলিমারেজ এনজাইমের কাজটা দেখলাম, যেটা হলো কি করবে, চেইন তৈরি করবে। এইটা হচ্ছে সরায় না, শুধু হচ্ছে আরএনএ হচ্ছে, ডিএনএ পলিমারেজ তো এটা মানে তৈরি করে, চেইন তৈরি করতেছে, এ তো অবস্থান করে না, কিন্তু প্রাইমার আরএনএ প্রাইমার যেটা এনজাইম, এটা একটা কি, একটা স্ট্যান্ড, স্ট্যান্ডটা তো রাখা যাবে না, ওইটা সরাই দিয়ে নতুন একটা স্ট্যান্ড করতে হয়। বাট ওটার দরকার হয় কেন, কারণ এমনিতেই সূচনা মানে প্রাইমারি লেভেলে যদি কিছু না থাকে স্ট্যান্ড, তাহলে আমাদের অনুলিপন শুরু হতে পারে না, এই জন্য ওটা আমাদের আগে যুক্ত করে দেন আমাদের শুরু করা হয়, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে লিডিং স্ট্যান্ড আর একটা ল্যাগিং স্ট্যান্ড, দুইটা জি হবে, যাই হোক আলাদাভাবে কাজ করে। ওকে, আলাদাভাবে বলতে কি, একটা যেমন সিকোয়েন্সিয়াল কাজ করে, একটা কি গ্যাপ রেখে কাজ করে, একটা প্রুফ রিডিং করে ভুল ঠিক করা, অর্থাৎ এমন হতে পারে যে আসলে এর জায়গায় টি বসে, বাট এর জায়গায় জি হয়ে গেছে, হতে পারে, ভুল হতেই পারে। তো এটাকে আবার কি করে, দেখা প্রুফ রিডিং করে দেখে, মানে মনে করো প্রহরী এসে দেখে যায়, কর্মী এসে দেখে যায়, এই যে গার্মেন্টসে দেখবা কাজগুলো দেখবা, অনেকে আছে কোয়ালিটি মেনটেন কি জানো বলে আর কি, কোয়ালিটি সেকশনে কাজ করে, যে কাজটা কেমন হলো এটা চেক দেয়, না হলে যদি ভালো না হলে ফেলায় দেয়, তখন বা এক্সপোর্ট কোয়ালিটি করতে হবে,
তো এরকম আর কি। এটা মনে করো প্রুফ রিডিং করবে, করে দেখবে ভুল আছে কিনা, ভুল থাকলে ওটা তুলে দিয়ে নতুনটা রিপ্লেস করে দিবে। ওকে, তারপরে এই যে ডিএনএ পলিমারেজ 1, এটা আরএনএস একটা এনজাইম আছে। এর কাজ কি, যে প্রাইমেজ যে আরএনএ প্রাইমার দিয়েছে সেটা কি করবে, সেটা তুলে ফেলে আর কি। ডিএনএ পলিমারেজ 1 একটা আছে, যেটা কি করবে, ওই যে প্রাইমার যে প্রথমে যুক্তি করা হয় ওটাকে আবার তুলে ফেলে, ওটা তো রাখা যাবে না। আরটা হলো ডিএনএ লাইগেজ। লাইগেজ বলতে কি করলাম, এই যে গ্যাপ যেটা থাকে এটাকে যুক্ত করবে আর কি। আচ্ছা, এটা ব্যাকটেরিয়ার লেখার কারণ কি? ব্যাকটেরিয়াতে থাকে আর কি, ডিএনএ দেখা যায় আর কি, অনেক পরিমাণ থাকে। তার কাজ কি বলতো, ল্যাগিং স্ট্যান্ড এর ছোটো ছোটো যে অংশগুলো আছে, এই অংশগুলোকে ওকাজিকি ফ্র্যাগমেন্ট বলি আমরা, খণ্ডিত গণিত অংশ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোকে জোড়া দেয় আর কি, এগুলোকে জোড়া লাগায় কে বলতো, এই যে ডিএনএ লাইগেজ, বুঝছো, একে গুলো বলা হয়, গুলি এনজাইম বলা হয়, অর্থাৎ জোড়া লাগাতে সহায়তা করে। ঠিক আছে, তাহলে এখানে কী কী এনজাইম পড়লাম, প্রথমে হলে হেলিকেজ এনজাইম, যেটা কী করবে, স্ট্যান্ড দুইটাকে খুলে দেয়, জিপ খুলে দেওয়ার মতো। তারপর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, তারপরে যাতে ওই যে একটা কী করবে, প্যাচটাকে ধরে রাখবে একটা টোপো আইসোমারেজ, ঠিক আছে। আর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং, এটা সিঙ্গেল স্ট্যান্ড রাখবে, সুপার কোয়ালিং প্রিভেন্ট করবে। আরটা হলো ডিএনএ আরএনএ প্রাইমার লাগে এখানে, সূচনা করতে আরএনএ প্রাইমার। আরটা কি থাকবে, ডিএনএ পলিমারে, যেটা পলিমার করবে আর কি, চেইন তৈরি করবে। আর এখানে কি দেখলাম, ডিএনএ পলিমারেজ 1 আছে, যেটা কি করবে, প্রাইমারকে তুলে দেয়। আর একটা কি আছে, ডিএনএ লাইগেজ, এইগুলো একটা প্রুফ রিডিং প্রপার্টি আছে, বা প্রুফ রিডিং করবে, এইগুলোই আর কি, আর কিছু লাগবে না। তোমাকে এই চারটা আমি দেবো না, মানে দেখে নিই এখান থেকে, স্ক্রিনশট নিতে পারো ক্লাস থেকে, আর দেবো না। বললাম এখন দেখো যে ডিএনএ টেস্ট, এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা আসে না। ডিএনএ টেস্ট তো বোঝো, ডিএনএ সাধারণত হলো নিকট আত্মীয়দের মধ্যে একটা কী থাকে, মিল থাকে, বাবা মা সাথে সন্তানের মিল থাকে, ডিএনএ টেস্ট ভাইয়ের সাথে মিল থাকতে বেশি মিল থাকে। ডিএনএ টেস্টের মাধ্যমে ফরেনসিকে বিভিন্ন ধরনের কাজ করা হয়, ঠিক আছে, বা পেশেন্ট বা মানে পেশেন্ট বলি কী বলে যেন, আসামি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা, আপনার চুলের দিয়ে যে ডিএনএ টেস্ট করে, কিন্তু এটা তো মৃত কোষ। শোনো, মৃত কোষ ঠিক আছে, তারপরে এ তো কোষ যেহেতু, চুল কি বৃদ্ধি হয় কিনা বলো তো, ও হ্যাঁ, ডেড সেল না তো, একদম ডেড না তো, তবে মানে সব মানে কথা হলো নার্ভের একটা বিষয় আছে, ঠিক আছে, সেন্সেশনের বিষয়, যেখানে আমরা কাটলে ব্যথা হয় না, এটা ডিপেন্ড করে তোমাদের সেন্সেশনের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো অবশ্যই কি পুষ্টি তো লাগে, চুলের পুষ্টি লাগে না, হ্যাঁ লাগে তো, ঠিক আছে, কিন্তু ওটা তো গোড়ায় হয়, আপনার এইদিকে তো নেই, না বৃদ্ধি পাচ্ছে না, গোড়া থেকে বৃদ্ধি পায় তো, ওটা গোড়াটাই বৃদ্ধি পায় না, গোড়া থেকে বৃদ্ধি পাচ্ছে, কথা হলো তো ওইরকম বিষয় হলো না, কেমন না, দেখো না চুলের আগা ডগা ফেটে যায় বড় হলে, ও হ্যাঁ তা তো, তা না ডাল বেড়ে হয়ে যায় না, তাহলে এটা কেমনে, এটা এর কথা। যে আমাদের নেল যদি বলি আমরা ফিঙ্গার, এটা যদি আমরা কাটি ব্যথা পাই, বৃদ্ধি পাচ্ছে না, হ্যাঁ বৃদ্ধি তো পাচ্ছে, কারণ এটা তো ডেড সেল, হ্যাঁ ডেথ সেল, হ্যাঁ উপরেগুলা ডেড সেল না, উপরেগুলো তো তাই হওয়ার কথা। ডেথ সেল বলতে কি বোঝায়, মৃত কোষ, মৃত, তার কোনো কার্যকলাপ আছে না, পুষ্টি নেবে না, বৃদ্ধি পাবে, বৃদ্ধি তো পাওয়ার কথা, পাবে না, তাহলে কিন্তু এই দিক থেকে বৃদ্ধি পায় না, এই কারণে তো ঠেলে ঠেলে এই দিকে ঠেলে ঠেলে নিয়ে যায়, কথা বললাম, ঠেলে ঠেলে, তার মানে বৃদ্ধি তো পাচ্ছে এখান থেকে, একটা জিনিস ও অল্প ছিল, বৃদ্ধি বেশি হয়েছে, হ্যাঁ, ও তাও তো আবার ঠিক, এই দিক তো আর না, হ্যাঁ, তার মানে এটা অবশ্যই, কিন্তু এর কি নাই বলো তো, একটা জায়গায় তুমি ব্যথা পাচ্ছ কি না পাচ্ছ সেটা ডিপেন্ড করবে তার সেখানে নার্ভাস সিস্টেম আছে, এবং সেটা এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। ওকে, ডিএনএ টেস্ট, কথা হলো তোমার এটা দেহের অংশ, তোমার দেহ দ্বারাই তৈরি, তাই না, তার মানে এখানে তোমার ডিএনএ থাকবে কিনা, হ্যাঁ থাকবে তো, ওকে। তাহলে দেখো ডিএনএ টেস্ট, এখানে আমাদের ডিএনএ বিভিন্ন জায়গাতে টেস্ট করা হয়, যেমন যে চুল থেকে, লালা থেকে তৈরি করা, করা যায়, লালা থেকে, ব্লাড থেকে, ঠিক আছে, এইগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের ডিএনএ টেস্ট করা হয়, স্যাম্পল টেস্ট করা হয়, অর্থাৎ ব্যক্তি মানে যার তুমি ডিএনএ টেস্ট করবা, তার যদি তুমি এগুলো সংগ্রহ করতে পারো, তাহলে তুমি তার ডিএনএ টেস্ট করবা, এটা দেখে বলবো তার নিকটের সাথে ম্যাচিং করা যায়। অনেকে বাবা মা নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করা হয়, এবার অপরাধে নিশ্চিত করার জন্য টেস্ট করা হয়, যেমন কোনো একটা মনে করো যেখানে খুন হয়েছে সেখানে মনে করো চুল পাওয়া গেছে বা ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, যে হয়তো বা যে খুন করেছে তারও ব্লাড
হাতাহাতি হয়েছে থাকতে পারে। তো এই যে এইগুলো পরীক্ষা করার মাধ্যমে আবার দেখা হয় যে আসলে যে তাহলে যেগুলো সাসপেক্ট করা হয় যা কে কে হতে পারে সন্দেহভাজন যারা আছে তাদের সাথে তখন এটা মিলাই দেখতে হয়। কথা হলো এখানে যে জেনেটিক কোড যেগুলো আছে একটা ডিএনএর মধ্যে কী থাকবে জেনেটিক কোড থাকবে। তো কোডগুলো একটা সিকোয়েন্স আছে পার্টগুলো নিয়ে সাজানো হয়, পার্টগুলো নিয়ে সাজানো হয়। সাজানোর ফলে দেখা যায় যে মনে করো যে যাদের সাসপেক্ট করা হয় যারা হতে পারে তাদের ডিএনএটা এইভাবে ম্যাচিং করা হয়, দেখা যায় যে কার সাথে মিলে যাচ্ছে শিখে যাচ্ছে। আবার বাবা মা নিশ্চিত যখন দেখা যায় যে হুবহু তো একদম মিলে না, সিমিলার, দেখা যায় মোটামুটি কি সিমিলার 99%। হ্যাঁ, তখন দেখা যায় যে এটা বাবা মার সাথে বাবার সাথে ও মায়ের সাথে যখন ম্যাচিং করা হয় দেখা যায় যে এটা মোটামুটি মিলে যাচ্ছে, তার মানে বাবা মা এটাই এরকম এখানে আছে। তো এখানে তোমাদের বইয়ে তেমন কিছু দেওয়া নাই, এটা হলো পিসিআর পদ্ধতি বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতির মাধ্যমে মিলে আমাদের যেটা একদম নিখুঁতভাবে ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হয়। কি নাম বললে? পিসিআর পদ্ধতি। এখানে এটা আছে পলিমার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে, তোমাদের বিস্তারিত নেই। এই যে আছে। হ্যাঁ আছে, তো এটা একটু রিডিং দিবা, তেমন কিছু নাই, ঠিক আছে, পরীক্ষা আসবে না। যেটা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ, এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, জানতে হবে। তো আমরা দেখা যায় যে গ্রামে যেটা প্রবাদ আছে বা মানুষদের সাধারণ মানুষ যেটা ভাবে থাকে যে মায়ের দোষ দিয়ে থাকে, যদি বারবার কয়েকটা মেয়ে হয় না এই মেয়েটারই সমস্যা, ঠিক আছে, বংশ ভালো না বা এটা সেটা, মেয়ে পাল্টাতে হবে বা অন্য একটা মানে ছেলেকে বলে যে অন্য একটা বিয়ে করতে যাতে করে আবার ছেলে বাচ্চা হয়। তো এখানে কিন্তু আসলে মেয়ের কোনো হাত নাই। তারপরে যদি কেউ দোষ দিতে চায় সেক্ষেত্রে মেয়েকে না ছেলেকে দিতে হবে, ঠিক আছে, কেন সেটা বলতেছি। কথা হলো যে আমাদের যে দেহে কোষ আমাদের মানুষের ক্ষেত্রে এক এক জীবের ক্ষেত্রে এক এক রকম, যে সিস্টেমটা মেয়ে হবে না ছেলে হবে এটা মানে এটা সকল প্রাণীর ক্ষেত্রে একই রকম ফর্মুলা। তো কথা হলো এখানে যে আমাদের দেহে আমরা জানি যে 13 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 5 জোড়া হলো কি বলতো অটোজোম, আর 1 জোড়াকে বলি আমরা সেক্স ক্রোমোজোম। অর্থাৎ দেহ মানে বাকি অন্য ধরনের কাজ করে, আর 1 জোড়া কী করে আমাদের লিঙ্গ নির্ধারণ করে থাকে, তাকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি। এদেরকে মেইনলি আমরা কী দ্বারা পোষ করে থাকি বলতো? এক্স এবং ওয়াই দ্বারা। ওকে, তো মেয়েদের ক্ষেত্রে যে 1 জোড়া থাকে সেটাকে আমরা বলি এক্স, আর পুরুষের ক্ষেত্রে এক্স, ঠিক আছে। তাহলে যদি কোনো একটা জীবের মধ্যে যে তার সেক্স ক্রোমোজোমটা যদি এক্স ওয়াই হয় সেটা হলো ছেলে, আর সেক্স ক্রোমোজোমটা যদি এক্স হয় সেটা হলো মেয়ে। তো এখন ঝামেলাটা আমাদের কোথায়, যখন মনে করো নিষেক হবে, জায়গার তৈরি হবে, জায়গার তৈরি হওয়ার আগে কী তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হতে হবে না। যে মেয়েদের ক্ষেত্রে এটা মনে করো এটা হলো কি জননকোষ, জননকোষে এক্স আছে, তাহলে এটাকে এটা ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু কি কন্টেইন করবে এক্স এবং এক্স, ঠিক আছে। শুক্রাণু হাজার হাজার শুক্রাণু আছে, এর মধ্যে একটার মধ্যে বহন করবে ওয়াই, একটার মধ্যে বহন করবে কি এক্স, হাজার হাজার আছে, দুইটা না কিন্তু হাজার হাজার আছে, ঠিক আছে। ডিম্বাণু যদিও একই সাথে দুইটা ফুটতে পারে, দুই পাশে দুই অবারিতে, কিন্তু শুক্রাণু তো হাজার হাজার লক্ষ লক্ষ। তো এর মধ্যে দেখো কিছু আছে কি বলতো, মনে করো অর্ধেক হলো এক্স, অর্ধেক হলো ওয়াই, এর মধ্যে কেউ মানে অর্ধেক তৈরি হয়, তারপরে কেউ মারা যেতে পারে, ডেট হতে পারে, তৈরি হওয়ার সময় অর্ধেকই হয়। তো অর্ধেক হলো এক্স, অর্ধেক হলো ওয়াই। এই জন্য যদি সাধারণভাবে যদি সম্ভাবনা বলা যায় 50% ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে নর্মালি, তারপরে কারো ভাগ্যও আছে না যে সম্ভাবনাকে অতিক্রম করে ফেলে, শুধু ছেলে হয় আবার কারো শুধু মেয়ে হয়। তো এটা হলো যেমন এজন্য যদি কেউ যদি মানে সম্ভাবনাকে যদি একদম মিডল পয়েন্টে নিয়ে যেতে হলে অনেকগুলো বাচ্চা নেওয়া লাগবে, বুঝছো, ঠিক আছে, জনসংখ্যা হ্যাঁ নিতে হবে। তখন দেখা যাবে না মাঝামাঝি দেখো সমানের মতো একটা কাছাকাছি গেছে আর কি, 2-3টা নিয়ে যদি হতাশ হয়ে গেলতে হবে না। দেখো আগের যেমন ছিল আর কি, আমার দাদা এবং দাদি সবাই মনে করো 19 ভাই বোন করে, বুঝছো, আচ্ছা, অনেক। আমার বাবারা অবশ্য 10 ভাই বোন। তোমার বাবারাই? হ্যাঁ, বাবারা অনেক পপুলেশন। তোমার দাদারা? ও দাদু একজনই ছিল, ওই আমাদের জেনারেশন এরকম হয়ে গেছে। ধরেন আমার হচ্ছে দাদুর হচ্ছে একজনই ছিল, এক ভাই, তার হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে হচ্ছে 10 জন হয়ে গেছে, মানে মারা গেছে এর আগে একজন মারা গেছে, আমার আন্টি একটা মারা এই গেছে, একজন জন্য পপুলেশন বাড়াইছে। হ্যাঁ, ওই কিছুদিন আগে একজন মারা গেল, এখন আছে 8 জন। আর হচ্ছে এই আব্বুদের যতগুলো ভাই আছে সবার এখন একজন করে আর কি, মানে এই যে এই চেঞ্জটা রিপিট হয়েছে, সবার একজন করে, একটা করেই ছেলে, আর হচ্ছে মেয়ে 2টা করে, কারো একজন। আমার বাবা একাই, অনেক ভাই ভালো, বুঝছো, বংশ বড় হয়, পাওয়ার একটু ভালো থাকে। ওই যে
আমার দাদুর অবশ্য ছিল তো, আরেকজন ওয়াইফের, ওনার আবার কয়জন, 2জন মনে হয় ছিল, তার মধ্যে একজনের হচ্ছে ওনার 7জন ছেলে। 7জন ছেলে, তার আবার হচ্ছে ধরেন একটা ফ্যামিলিতে 2টা করে বাচ্চা, কোনোটায় 3টা, তাইলে আপনার হচ্ছে 7 গুণা ওই জায়গায় 2জন করে বড় হয়েছে আর কি। অনেকগুলা আমি চিনি না হচ্ছে দেখলি। তাহলে দেখো এখানে যেটা দেখলাম যে এখানে এভাবে তৈরি হলো। এখন কথা হলো যে এগুলা কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু। এখন ডিপেন্ড করবে যে এই যে দেখো মায়ের ডিম্বাণু বলে সবগুলাই এক্স কন্টেন্ট করতেছে, বা শুক্রাণু কে করতেছে হলো এক্স কন্টেন্ট, কে করতেছে ওয়াই কন্টেন্ট। এখন কার উপর ডিপেন্ড করবে সেটা নির্ধারণ করবে হলো লিঙ্গ কী হবে। যদি মনে করো এক্স গিয়ে যুক্ত হয় তাহলে কি এক্স এক্স হয়ে যাবে, মানে মেয়ে। এক্স গিয়ে যদি এক্সের সাথে যুক্ত হয় কী হয়ে যাবে, মেয়ে। ওয়াই গিয়ে যদি আমার যুক্ত হয় কার সাথে, এক্সের সঙ্গে, তাহলে কী হবে, এক্স ওয়াই। এবার এটার সাথে যুক্ত হলে কী হবে, এক্স ওয়াই। বুঝতে পারছো? তাহলে এই ঝামেলাটা বাজে এখানেই। তো এটা তাহলে দোষ কার দেওয়া যায়, কাকে দেওয়া যায়? এটা তো মানে প্যাটার্ন একটা জৈবিকভাবে হয়ে যায়। এটা তো এখন হলো পাওয়ার ডিপেন্ড করে যে কার ক্ষমতা বেশি ছিল, কার গতি বেশি ছিল, সে হয়েছে আর কি। ঠিক আছে, মানে এখানে মেয়ের কোনো গতির করে নাই, মেয়ে দেখো নিশ্চল একটা গতিবিহীন। গতি ডিপেন্ড করতেছে কি ছেলের উপরে। যে ছেলের গতি বেশি ছিল, ছেলের যে প্রপার্টির গতি বেশি ছিল সে সফল। তো এখানে ভালোই তো, তার কারণ যে যুদ্ধে জয় করছে, প্রতিযোগিতায় জয়ী হয়েছে তাকে দিছে। হ্যাঁ, তো ভালোটাই দিছে। কিন্তু এর মধ্যে যে শক্তিশালী, পরিপুষ্ট, সবল, সেই কিন্তু জয়ী। হ্যাঁ, তো এখানে তো ভালোই। আর তুমি মনে করো না সবগুলোই মনে করো যেগুলো ফিমেল ছিল সবগুলো রেসে আগে গেছে, এখন আল্লাহ তোমাকে ওগুলো বাধা মানে আটকায় দিয়ে পিছন দিয়ে একটা দিল, তাহলে দুর্বল হয়ে যাবে না? দুর্বল হইতো না? তো তোমাকে ভালো দিচ্ছে, খারাপ দিবে কেন? তাহলে এরকম বিষয়টা। তো এখানে দেখো যেটা আমাদের পরীক্ষার প্যাটার্নগুলো একটু পড়ি কি বলছি। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়। মানবদেহের ক্রোমোজোম হলো কি 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া কি বলতো, 22 জোড়া বা 44টিকে অটোজোম বলা হয়ে থাকে, 1 জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়ে থাকে। অটোজোমগুলো শালবৃত্তীয় বা ভ্রূণ এবং দেহ গঠন ইত্যাদি কার্যাবলীতে অংশগ্রহণ করে এবং লিঙ্গ নির্ধারণের জন্য এদের কোনো ভূমিকা নেই। এবং সেক্স ক্রোমোজোম দুটি এক্স এবং ওয়াই নামে পরিচিত লিঙ্গ নির্ধারণে এর মুখ্য ভূমিকা পালন করে। নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমে কী বলতো এক্স এক্স হয়ে থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্স হয়। ঠিক আছে, এক্স এবং ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোমে আকৃতিতে লম্বা হয়, এটা মনে রাখতে হবে। উভয় ধরনের কি আকৃতিতে মোটামুটি লম্বা। তাই কেন বলতেছি, মানে ওই যে অটোজোমের থেকে, অটোজোম আছে না, অটোজোমের থেকে আকৃতিতে সেক্স ক্রোমোজোমগুলো তুলনামূলকভাবে লম্বা। ঠিক আছে, তাহলে অটোজোমের থেকে সেক্স ক্রোমোজোম কি আকৃতিতে লম্বা। তারপরে যদি সেক্স ক্রোমোজোম যার মধ্যে তুমি তুলনা করো তাহলে কোনটা হবে, ওয়াই ক্রোমোজোম লম্বা, মানে এক্স ক্রোমোজোম লম্বা, ওয়াই তো। হ্যাঁ, দেখো এবং রডের মতো, তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় কি কিছুটা বড়। তাহলে যদি বলা হয় যত ক্রোমোজোম আছে সেক্স ক্রোমোজোম বা অটোজোমাল ক্রোমোজোম সবগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এক্স ক্রোমোজোম বড়। নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করার সময় যখন মিওসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে কি এক্স ক্রোমোজোম লাভ করে। অন্যদিকে শুক্রাণু, পুরুষ শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক কী করবে, এক্স থাকবে ক্রোমোজোম, অর্ধেকটিতে থাকবে কি ওয়াই ক্রোমোজোম থাকবে, লাভ করবে। ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে। গর্ভধারণকালে কোনো ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে হবে তার ওপর নির্ভর করে ভবিষ্যতের সন্তানের লিঙ্গ। অর্থাৎ পুরুষের এক্স বা ওয়াই কোনটা ডিম্বাণুর সাথে নিষেক করতেছে তার উপর ডিপেন্ড করবে লিঙ্গ। যেহেতু নিষেককে কেবল একটি শুক্রাণুই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাই পিতার এক্স অথবা ওয়াই শুক্রাণুর কোনটি সাফল্যজনকভাবে নিষেক ঘটাবে তার উপর নির্ভর করে সন্তানের লিঙ্গ। যদি এক্স বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জায়গাটি হবে এক্স এক্স অর্থাৎ কন্যা সন্তান হবে। যদি ওয়াই নিষেক করে তাহলে কী হবে, ছেলে সন্তান হবে। সেক্ষেত্রে জায়গট এটা ছেলে সন্তান হবে, পুত্র সন্তান হবে। মানুষের লিঙ্গ নির্ধারণে অর্থাৎ কন্যা বা পুত্র সন্তান জন্ম হওয়ার ব্যাপারে মায়ের আদৌ কোনো ভূমিকা নেই, কারণ মা সবসময় কেবল এক্স বহনকারী ডিম্বাণু তৈরি করে। অপরদিকে পিতার এক্স এবং ওয়াই দুই ধরনের শুক্রাণু উৎপাদন করে। লিঙ্গ নির্ধারণে হচ্ছে পিতার দেহে ওয়াই এর জায়গায় এখানে এক্স ক্রোমোজোম থাকতে পারে, তাহলে তো সে নারী হয়ে গেল। ও তাও তো আবার ঠিক, তাই না? নারী তো আমাদের এই ক্রোমোজোমগুলো তো নির্ধারণ করে নারী না পুরুষ। ঠিক আছে।
থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে ক্রোমোজোমটা আলাদা। তিনটা হচ্ছে। হ্যাঁ, ওগুলো ও অনেক এখানে আছে। আরেকটা কথা, আপনার হচ্ছে এখানে হচ্ছে একটাই হচ্ছে শুক্রাণু, যে কোনো একটা ক্রোমোজোম নিয়ে যায় না, একটা শুক্রাণু যাওয়ার পর তো এই ডিম্বাণুটা এটা শক্ত হয়ে যায়, হুম, তো হচ্ছে আরেকটা ক্রোমোজোম কিভাবে আবার প্রবেশ করে এখানে? মানে হচ্ছে একটা ক্রোমোজোমে প্রবেশ করবে না, আপনার হচ্ছে ওই যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যেরকম ওইখানে শোনো, তাদের তো শুক্রাণুতে ক্রোমোজোম রেফার, তাদের শুক্রাণু আছে না। তাহলে ও তাদের কেন থাকবে? তাদের তৈরি প্রক্রিয়াটা এটা। ওইটা বলতেছি আর কি, তাদের যে মানে যে ইয়া দিয়া এটা হলো কি আসলে দুর্ঘটনাক্রমে হয়ে যায় আর কি বিভিন্ন সিস্টেম, এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার। যেমন অনেকগুলো ব্যাপার আছে, এগুলো অনেক অনেক ভ্যারাইটি আছে, বুঝছো? অনেক অনেক ভ্যারাইটি আছে, অনেকগুলো ডিসঅর্ডার আছে, অনেকগুলো রোগও আছে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে এগুলো আছে। এগুলো তোমাদের ক্লাসে Medical রোগ। হ্যাঁ, এগুলো আসলে মেডিকেলের পড়া, ইন্টারভিউ নাই তোমাদের, এগুলো কোথাও ফেসও করতে হবে না। দেখো এখানে তাহলে তাহলে এখানে যদি ডোজ দেওয়াই হয় তাহলে পুরুষকে দিতে হবে, নারীকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো পরীক্ষা আসতে পারে যে এরকম যে পুত্র না কন্যা সন্তান হবে তার নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। সেভাবে দিতে হবে। তা ডোজ দিতেই হলে পিতাকে দিতে হবে, ব্যাখ্যা করো, এরকম থাকবে তখন তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে আর কি। তো এখানে দেখো যে মনে করো যে কখন সন্তান ছেলে হবে আর কখন মেয়ে হবে সেটি নিচের ছকপূর্ণের মাধ্যমে দেখা যায়। ছকটা এখানে যে মাথাকে কী দ্বারা প্রকাশ করা হয় এটা চিহ্ন কিন্তু, বুঝছি, ঠিক আছে? অর্থাৎ এটা হলো মেল, এটা হলো কি ফিমেল, এটা হলো মেল। তো এখানে দেখো নেওয়া হয়েছে এখানে এক্স এবং ওয়াই, এক্স এটা মাথা থেকে আসছে, বাবা থেকে আসছে, এক্স ওয়াই। তাহলে এখানে যদি আমাদের এক্স কী হবে মেয়ে, তারপরে এটা কী হবে তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এক্স ওয়াই ছেলে, এখানে এক্স এখানে এক্স ওয়াই। তার মানে দেখো সম্ভাবনা কি বলতো 50-50, বুঝতে পারছো? চারটে হলো। তারপরে দেখা যায় যে 50-50 থাকে না, এমন হতে পারে যে এমন হয় যে কারো মানে এক্স ক্রোমোজোমের থেকে ওয়াই ক্রোমোজোমের ক্ষমতা বেশি, কারো দেখা যায় যে এক্স ক্রোমোজোমের ক্ষমতা বেশি, ঠিক আছে? এখানে একটা একটা ব্যাপার হতে পারে প্রকট, মানে এখানে এটা তো আর কেউ গবেষণা করে নাই, তবে হতে পারে যে মনে করো যে দুইটা মেল এবং ফিমেল, বেশি যেটা না মেল এবং ফিমেল, বুঝছো? ফ্যামিলিক বৈশিষ্ট্য মানে মেইলি বৈশিষ্ট্য একটা মেয়ের মধ্যে খুবই স্ট্রংলি আছে মাথার মধ্যে, মানে সে হাইলি ফিমেল, মানে ফ্যামিলির মানে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে সেটা প্রকট, মেয়ে হিসাবে প্রকট, বা মেয়ের সকল বৈশিষ্ট্য তার মধ্যে একদম প্রকটভাবে আছে, মানে সুপুরুষ বলি না, সুমহিলা, বুঝছো? তো একজন সুমহিলার সাথে, হ্যাঁ, একটা সুমহিলার সাথে যদি একটা মানে সুপুরুষ না হয়, মানে কুপুরুষ মনে করা, পরিপূর্ণভাবে বা ওইরকম বা স্ট্রং পুরুষ না যদি বিয়ে হয়, সেক্ষেত্রে মনে করো তাদের যে মনে করো তখন মেয়েলি হওয়ার সম্ভাবনাই তো বেশি। সেক্ষেত্রে দেখা যায় তার মধ্যে যেহেতু না, এখানে প্রাইমারি লেভেলে দেখো এদের ক্ষেত্রে তো সমস্যা নাই, পুরুষের তো এক্স দুর্বল, ওয়াই দুর্বল, দেখুন না, এখানে ছেলে মেয়ে দুইজনে হবে 50-50, কত হলো ঝামেলাটা করবো পরবর্তী বংশধারে, তার পরবর্তী বংশধারে কেমনে ভালো হবে, তার এখানে এই যে ওয়াইটা আসলো, মানে যে ছেলের মধ্যে যে ছেলে তৈরি হলো, ছেলে যে আসলো, ছেলের মধ্যে যে এক্সটা আছে, এক্সটা কিন্তু ওই যে সুমহিলার, এক্সট্রা মহিলার এক্সটা, তারপর এখন এই এক্স এর মধ্যে তার এটা তো দুর্বল বাবা ছিল দুর্বল, মা ছিল শক্তিশালী, হ্যাঁ, এখন যখন এই দুইটার মধ্যে কোনটা যাবে তার এটা তো শক্তিশালী ছিল, তারপরে ওই মহিলার কি হবে, মানে ওই পুরুষের ছেলে মেয়ের মধ্যে দেখা যাবে মেয়ে বিষয় হবে না, এটা যাই না, এটা বৈজ্ঞানিক ভাবে সত্যি কিনা, তবে এটা মনে হচ্ছে আর কি, ওই যে অম্লীয় নাকি খালি ওই এটা এখনো কেউ ব্যাখ্যা করে নাই, আমার মাথায় আসলো, আমি আগে ভাবি নাই, এইমাত্র আসলো আর কি, তবে রাইট মনে হচ্ছে কিন্তু, হ্যাঁ ওইরকমই তো, এই কেমিস্ট্রিতে যদি যৌগে এরকম হয় তাহলে এখানেও তো হবে, হতে পারে, এটা একটু গবেষণা করতে হবে, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে হবে। এখন মনে করো গবেষণা অনেক এত সহজ হয়ে গেছে, তো সকল ধরনের গবেষণা পদ্ধতি তুমি অনলাইনে আছে, তুমি একটা জিনিস নতুন একটা জিনিস তোমার মাথায় আসলো, ওটা তুমি জিজ্ঞেস করলাম, দেখবে অ্যান্সার দিতে পারবে না চ্যাটজিপিটি, তখন তুমি বুঝাবে যে ঠিক আছে এটা তো তোমার যুক্তি ঠিক আছে, আমি একটা কি যেন একদিন একটা এভাবে একটা বলছিলি, হ্যাঁ, তারপরে একদিন আমি অনেক করলাম, দেখলাম আর কি, এবং একটা ভয় লাগে যে আসলে এটা এমন করতেছে কিনা, তখন দেখা যাচ্ছে যাদের হাতে যে বর্তমানে যে এআইগুলো যাদের হাতে যারা মেনটেন করতেছে, দেখা যাবে যে এআইয়ের কারণে পরবর্তী প্রজন্মে বা মুসলিম রাষ্ট্রগুলো এগুলো অনেক পিছিয়ে আছে, তারা কখনো কোনো কিছু আবিষ্কার করতে পারবে না, কারণ এখন বর্তমানে এমন যুগ আসছে, তো তুমি কোনো একটা নতুন জিনিস ভাবলা সেটা কিন্তু ডিসকাস করতেছো এআইয়ের মাধ্যমে, সেখানে আর রিসার্চ করতেছো, হ্যাঁ রিসার্চ করতেছো এআই দিয়েই, তাই না? তো তুমি যখন নতুন একটা টপিক নিয়ে রিসার্চ করতেছো,
হয়তো এমন একটা আমি সিস্টেম ফাংশন করে দিতে পারি যে নতুন কোনো কিছু তোমার মধ্যে ইনপুট দিলে এখানে তুমি শো করবা যে নতুন টপিকগুলো কী কী আছে বা নতুন কী কী মানে জিজ্ঞাসা করতেছে। ওইরকম তো করে, হ্যাঁ হতে পারে না, এখান থেকে যে যেমন বিভিন্ন সার্চ বার আছে যে নতুন মানুষ কী কী জিনিস সার্চ করতেছে, তা আমি এখানে তোমাকে এটা ফাংশন করে দিলাম যেগুলো নতুন টপিক, নতুন কোনো বিষয় নিয়ে সার্চ করতেছে যেগুলো আমার সার্ভারে যুক্ত নাই, সেগুলো আমাকে শো করে দিলাম। তখন ওটা নিয়ে সহজে কি গবেষণা করে ওরাই মনে করে সব বিষয় করে ফেলবে। এটা আমি অনেক ভাবলাম ওই দিন, দেখলাম এটা হয়, এটা কিন্তু হবে, দেখা যাবে আর কি। এবং আমি এটাও ওই দিন ভাবলাম যে এআই এতটা ডেভেলপমেন্ট হচ্ছে, গত দেখো 2-3 বছরে এতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে। তুমি কিছুদিন আগে তো ভাষায় বুঝতো না, হ্যাঁ এখন দেখো ভাষা বুঝতেছি, দেখো বাংলা বুঝতো না, দেখলাম এখন বাংলায় সব কিছু বুঝতেছে, বাংলা একদম মানুষের মধ্যে কথা বলতেছে, মানে বাংলা বলতেছিল ইংলিশের মতো সুর আসতো, আর এখন বাংলা বলছে একদম বাংলার মতো, জিমিনি আই দিয়ে বলিও একদম পুরো বাংলা। এখন ওই যে আগে থাম্বনেল বানাইতাম ইউটিউবের, ও বাংলা হতো না, বাংলা লিখতে পারতো না, এখন বাংলাতে যে কোনো ফটো কার্ড বানানো যায় সুন্দরভাবে স্মুথলি, বাংলা ফটো কার্ড সব কিছু ইনপুট দেওয়া আছে এতটা স্মুথলি। মনে করে এআই জেনারেটেড ভিডিওগুলো দেখবা একদম বাস্তবের মতন হচ্ছে, একদম রিয়েল। তো এগুলো তো অ্যাডগুলো তো নর্মাল দেখবা, কেউ অনেক কন্টেন্ট ক্রিয়েশন করতেছে শুধু এআই জেনারেটেড ভিডিও দিয়ে, কিছুদিন পরে দেখবা তো এআই এখন সব পারতেছে, নিমিশের মধ্যে সবগুলো করে দিতে পারছে তোমাকে একটা ভিডিও। তুমি নর্মাল একটা মানুষ দিয়ে এসছো, ওখানে দেখো কি সুন্দর করে বানায় দিচ্ছে একদম, ঠিক আছে। আমার পিছনে মনে করো একজন মানে দুজন মানুষ আছে, মনে করো সিঙ্গেল ছবি নাই, তোমার সিঙ্গেল ছবি নাই, তুমি এক জায়গায় কোথাও ঘুরতে গেছো, ডাবল ছবি অনেক, তুমি বলতেছো তাহলে এটা রিমুভ করে দাও, দেখবা সুন্দর করে রিমুভ করে দিবে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখবা মিলিয়ে দিবে, পাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল সুন্দর করে মিলিয়ে দিবে। তাহলে দেখো এতটা পাওয়ারফুল হচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে যদি এই এআই সফটওয়্যারটা বা এআইটা মানুষের ব্রেনের মধ্যে ইনপুট করে দিবে। হ্যাঁ, ওই ইলন মাস্ক একটা করছিল, ওই যে মেমোরি তৈরি করছে যারা কি মানে আর কি এই যে প্যারালাইজড পেশেন্টগুলোর জন্য মস্তিষ্ক দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, ওটা তো একটা ব্যাপার আছে, ওই যে এই সফলভাবে হচ্ছে ট্রান্সপারেন্ট করছে একজনের মতো। ওই যে ওটা তো আগে তো অনেক স্টিফেন হকিং তো এরকম কাজ করতে আর কি, বসে থাকি। হ্যাঁ, উনি তো দিয়ে করতো, এরকম করে করতো। তা ওটা অনেক ওটা প্রযুক্তি আপডেট হয়ে গেছে অনেক। কিছুদিন পরে দেখা যাবে ওটা না, তোমার কিন্তু তখন নাকি তোমার ব্রেন মানে তোমার এটা এই জন্য নিষিদ্ধ করে দিবে, কন্ট্রোল করার থাকে, নিষিদ্ধ করে দিও, তারা নিষিদ্ধ হয়ে যাবে মনে হয়, আর ধ্বংস তো হবে অবশ্যই। কারণ ওই যে মানে যার মাথায় করছে উনি তো গিনি পিগের মতো কিছুটা, কারণ সব কন্ট্রোল যা ইলন মাস্কের হাতে আর কি। এমন হতে পারে বুঝছো, যে এমন হবে যে এখানে যে মানুষের তোমার ব্রেন মানে দেখো মানে সুপার ব্রেন পাওয়ার বিশিষ্ট মানুষ তৈরি করা যাবে আর কি। তার ওই তখন ওই চিপটা ইনপুট দিলে তোমার যেমন বর্তমানে এআই যে মানে বর্তমান যত নলেজ আছে এআইয়ের মধ্যে আছে না, তখন একদম মানুষের মধ্যে পাওয়ারটা যাবে, তাকে স্টাডি করতে হবে না, পড়াশোনা কিছু করতে হবে না, এরকম হতে পারে। ওই যে তখন আবার এই সম্ভাবনা হতে পারে যেমন আইফোন গুলা যখন নতুন কোনো ভার্সন বের করে আগের গুলা স্লো হয়, এটা না, তখন তো তখন এটা ভার্সন চেঞ্জ করতে হবে না, আপডেটেড হয়ে যাবে। ভার্সন চেঞ্জের মতো হবে না, কারণ এখানে আপডেটেড হবে শুধু, কারণ কন্ট্রোল থাকবে অন্য কারোর হাতে, বুঝছো। তো যদি এটা হয় প্রাইমারিলি বলবে না কন্ট্রোল আমাদের হাতে নাই, কিন্তু কন্ট্রোল ওদের হাতে থাকবে। ওরা চাইলে যখন ইচ্ছে তোমাকে পাগল বানিয়ে দিতে পারবে, যখন ইচ্ছে তোমাকে ডিস্ট্রয় করে দিতে পারবে, তোমাকে ব্লাস্ট করে দিতে পারে, বুঝছো। এটা যে পপুলেশন কমানোর জন্য এমন করতে পারে না, একদম জিনিস করে দিলাম, হতে পারে শেখ হাসিনার মতো যখন আমার কন্ট্রোল করবে। এই জন্য এখন খুবই রিস্ক মনের মধ্যে আছে। আমার তো এমনও মনে হয় যে মানুষের তৈরি করে ফেলে নাকি আল্লাহ জানে। মানে মানুষ বলতে ওইরকম মানুষ তৈরি করতে পারে না, এটা দেখো আসলে মানে মানুষের ঘোড়া মানুষ না তৈরি করতে পারে রোবটের মধ্যে। কিছুদিন আগে চায়না একটা রোবটে হচ্ছে শো হয়েছে, ওটা কি মানে আপনার স্ক্রিনগুলো তৈরি করছে না, এই 4 দিন না 5 দিন আগে দেখলাম খবরে। তো আপনার হচ্ছে হাঁটনাটা এমন, শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে হচ্ছে ওরা যারা আর কি এই প্রেজেন্টেশনটা দেখতে আসছে মনে করছে হচ্ছে এটা মানুষই, তারপরে ওইটা স্ক্রিনটা কাটিয়ে দেখাইছে যে আসলে এটা কোনো ভিতরে কোনো মানুষ নেই। একটা জিনিস ভাবো যে কখনো কি মানুষ চিন্তা ভাবনা করছিল এরকম যে না এই যে যখন একটা তুমি একটা প্রম্পট দিলা সাথে সাথে একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, মানুষ তৈরি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এটা প্রম্পটটা ওর কাছ থেকে করে নাও। হ্যাঁ, তো করে নিয়েছো, এটা তুমি এই 4 বছর আগে ভাবো নাই তুমি এরকম, তাহলে ভাবো 50 বছর পরে কি হতে পারে দুনিয়ায়, বুঝছো। প্রতিনিয়ত ডেভেলপ করে, তার মানে তুমি 50 বছর পরে কি হবে তুমি এটা ভাবতে পারতেছো না, কিন্তু তো 50 বছর পরে মানুষ তৈরি হবে কিনা এটা তুমি ভাবতে পারতেছো না, হতে পারে। হ্যাঁ, এটা খুবই একটা ব্যাপার। তা জানি তো কি হবে 50 বছর পর, 4-5 বছর পরে কি হবে এটাই বুঝতে পারতেছো না তুমি।
দেখো জেনেটিক ডিসঅর্ডার, দেখো এত উন্নতি হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে, তার মানে উন্নতি তো হবে। রোবটটা একদম উন্নতি যদি হতে হতে রোবটটা একটা মানুষ হয়ে যাবে। এবং দেখা যায় যে যদি কোনোভাবে যদি কন্ট্রোলটা মানে মানুষের হাত থেকে চলে যায়, শেষ। তারপরে দেখো এখানে জেনেটিক ডিসঅর্ডার, জিনগত ত্রুটির কারণে যে রোগগুলো হয়ে থাকে বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা যেগুলো আছে, কিছু জিনগত অসুখ আছে যেগুলোতে মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে। মিউটেশন বলতে জেনেটিক্যাল চেঞ্জ হয়ে যায়, কোডগুলোর চেঞ্জ হয়ে যায়, সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। এগুলো কোথায় হয়ে থাকে? যদি জেনেটিক বলতেছি বা জিনগত, তবে এগুলো কী হবে? সেক্স ক্রোমোজোমের মধ্যে হয়ে থাকে মেনলি, ঠিক আছে? বা বংশগত ব্যাধি বা জেনেটিক ডিসঅর্ডার সেক্স ক্রোমোজোম কী বলছে? যে ওই এক্স ওয়াইয়ের মধ্যে মেনলি হয়ে থাকে, ঠিক আছে? এক্স বা ওয়ের মধ্যে হয়ে থাকে। তো মেন কথা এক্স এবং ওয়াইয়ের মধ্যে হয়ে থাকে মেনলি। বিষয়টা কি এখানে দেখো, বিষয়টা এইসব অসুখকে বলে সেক্স লিঙ্ক অসুখ বা ডিসঅর্ডার বলে থাকি, যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট। আমরা যারা দেখলাম না, এক্সের থেকে মানে ওয়াইয়ের থেকে এক্স অনেক বড়। তো যার আকার বড় তার মধ্যে কি কোডের সিকোয়েন্সটা উল্টাপাল্টা বেশি হওয়ার সম্ভাবনা না কম? মানে যার আকার বড় তার মধ্যে কি নাইট্রোজেন বেশি আছে, তার মধ্যে প্যাটার্নটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাই যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির, এতে জিনের সংখ্যাও কি থাকে? কম হয়। তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখগুলো কোথায় হবে? এক্স ক্রোমোজোমের মধ্যেই। আচ্ছা, এখানে ধরেন এখানে আপনার জিনের সংখ্যা কম না, ধরেন হচ্ছে পিতার ওইরকম যদি কোনো কারণে হচ্ছে জিনের সংখ্যা মানে কমে যায়, ওই জিনটাই তো আবার হচ্ছে পরবর্তী তার সন্তানের আসবে না, তারও তো কম থাকবে। কম মানে কমে যাবে কেন? একটা ফিক্সড ভ্যালু আছে না, ফিক্সড মান হ্রাস পাইতে পারে না, কি কেমনে হ্রাস পাইতে? ফিক্স প্যাটার্ন ছাড়া থেকে হয়? এই যে ডিএনএ রেপ্লিকেশন করলাম, প্যাটার্ন মানে খাবে কেমন না খাই দিলে হলো? ডিসঅর্ডার থাকতে পারে না, মানে একটা মানে পোকা খাই ফেলছে পোকায় খাবে তাহলে মানে এটা তো হয় না, তো না, এরকম হবে না। কারণ এটা চেঞ্জ হতে পারে, মিউটেশন করতে পারে, রিপ্লেস হতে পারে, ঠিক আছে? বাট এখানে হয় না যে আমার একটা অংশ কেটে পড়ে গেছে, এরকম হবে না। কেটে পড়ে গেলে তো হলোই না। তাহলে সেক্স লিঙ্ক অসুখ হতে পারে, এটা কার উপর ডিপেন্ড করবে? এক্স ক্রোমোজোম অবস্থিত জিনগুলো মিউটেশনের কারণে হয়ে থাকে। তখন যেখানে যার সিকল বড়, তার সিকলে গ্যাপ মানে অসামঞ্জস্যতা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। মেয়েদের যেহেতু এক্স ক্রোমোজোম থাকে, সেহেতু একটি এক্স ক্রোমোজোমে মিউটেশন থাকলেও দুইটি মেয়েটি কয়টি এক্স ক্রোমোজোম থাকে বলো তো? দুইটি থাকে। সেহেতু যদি একটিতে যদি ঝামেলা হয় আরেকটিতে ঝামেলা হওয়ার সম্ভাবনা কি? কম থাকে। দুইটাতে একবারে ঝামেলা হবে এরকম কথা না। আরেকটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে লক্ষণগুলো প্রকাশ পায় না। মেন কথা হলো দুইটা যদি একরকম ক্রোমোজোম হয়, সেক্ষেত্রে একটাতে ঝামেলা হলে কিছুই হয় না, অন্যটা চালায় নেয়। তো সেক্ষেত্রে ওটা বাহক হিসাবে কাজ করে। যে রোগে সৃষ্টি হলো মিউটেশনের কারণে, তাহলে সেই রোগের বাহক হিসাবে সেই মেয়েটা বা নারীটা বাহক হিসাবে কাজ করবে, বাট ওই রোগটা তার মধ্যে প্রকাশ পাবে না, ঠিক আছে? বা তার পরবর্তী বংশধরে তো এক্স দুটা ভাগ হয়ে যাবে, একটা সুস্থ এক্স, একটা অসুস্থ এক্স। তাহলে অসুস্থ এক্সটা যার মধ্যে যাবে সে কী হবে? অসুস্থ হয়ে যাবে। তা দুটি এক্স ক্রোমোজোমে একই সাথে এই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুবই কম বলে মেয়ের সাধারণত সেক্স লিঙ্কড রোগে আক্রান্ত হয় না, বড় জোর বাহক হিসাবে কাজ করে। সে যে নিজে অসুখ নয়, কিন্তু অসুস্থতার বাহক জিন বহন করে, তাকে বাহক বলা হয়। অসুস্থতার জিন বহন করে তাকে বাহক বলে। পুরুষের যেহেতু এক্স ক্রোমোজোম মাত্র একটি থাকে, তাই মনে করো ওখানে যে দুইটা এক্স ছিল, তা দুইটা সেলের মধ্যে গেলে একটা ছেলে কী হবে? অসুস্থ হয়ে যাবে। তাই সেক্স লিঙ্ক অসুখের বাহক হয় না, হবে না, বাহক হবে না। তার সুস্থ থাকলে সুস্থ হবে, অসুস্থ থাকলে অসুস্থ হবে। সেটিতে অসুখ সৃষ্টিকারী মিউটেশন থাকলেই তাদের ভিতরে অসুখের লক্ষণ প্রকাশ পায়। ওকে, তার মানে মেয়েরা সুস্থ হতে পারে, বাহক হতে পারে, আর ছেলেরা বাহক মানে অসুস্থ হতে পারে অথবা একদম সুস্থ। বাহক বলতে কিছু কথা নেই, ওর মধ্যে প্রকাশ পাবে। হ্যাঁ, কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এখানে অনেকগুলো ব্যাপার আছে, এগুলো তো ছেলেদেরই বেশি হয়। হ্যাঁ, এগুলো পরের দিন পড়বো না। অর্থাৎ এখানে হলো সবুজ রং এবং লাল রং মেইনলি যেটা অ্যাকচুয়াল যেটা ঘটে থাকে। এটা কি ওয়াই ক্রোমোজোমের জন্য হয় নাকি?